আন্দোলনের নামে সংঘাতের রাজনীতির বিপক্ষে বিএনপি, নির্বাচনের অভিযাত্রা এগিয়ে নেয়ার তাগিদ জামায়াতের, জাপামুক্ত ভোট চায় এনসিপি। জাতীয় পার্টি কিন্তু জাতীয় পার্টি না, জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ। মহান জাতীয় ঐক্যের যে দৃষ্টিভঙ্গিতে জুলাইয়ের যে চেতনা আমরা ধারণ করেছি, সেই চেতনাও যেন আমরা ধারণ করতে পারি। রাস্তায় সাংঘর্ষিক অবস্থা, প্রতিহিংসার হিংসার মাধ্যমে এগুলো সমাধান করতে গেলে আবার শেখ হাসিনার জমানায় ফিরে যেতে হবে। মেট্রো রেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত, কয়েক ঘন্টা পর আংশিক চলাচল শুরু, তদন্ত কমিটি গঠন, ক্ষতিপূরণের ঘোষণা। আমাকে যদি গ্লাসটা থাকতো আমার কপালে পড়তো, আমি এই হাত দিয়ে ঠেকাইছি। নিহতের সমস্ত দায় দায়িত্ব আমরা গ্রহণ করব, মেট্রো রেল গ্রহণ করবে। প্রাথমিকভাবে পরিবারকে 5 লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে। আবারও পিছিয়েছে প্রাথমিকের স্কুল ফিডিং কর্মসূচি, 4 বিভাগে মেলেনি দুধ সরবরাহের ঠিকাদার, হজবরল অবস্থা প্রকল্পের। যারা টাকা নিয়ে আসে না অথবা আনতে মনে থাকে না, তারা এমনি খালি পেটে ক্লাস করে। আমাদের দুধ দেবে, ডিম দিবে, প্রতিদিন কলা দিবে, এটা আমাদের উপকার। সরকার থেকে আমাদের খাবার দিবে, সেই অপেক্ষায় আছি। ইসির সাথে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের সাক্ষাৎ, নির্বাচনের প্রস্তুতি সহ সব ক্ষেত্রে সহায়তার আশ্বাস, লেভেল প্লেইং ফিল্ড আছে দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। আসিয়ানের 11তম সদস্য হল পূর্ব তিমুর, দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে আছে যুক্তরাষ্ট্র, আশ্বাস মার্কিন প্রেসিডেন্টের, 3 দেশের সাথে বাণিজ্য চুক্তি সই। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জুলাই সনদ সহ বিভিন্ন ইস্যুতে সংঘর্ষের রাজনীতি করলে ফের শেখ হাসিনার আমলে ফেরার আশঙ্কা করছেন বিএনপি নেতারা। গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে এই শঙ্কার কথা জানান তারা। সহমত জানিয়ে সমমনা দলগুলোও বলেছে, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো সংকট তৈরি হলে রাজনীতিবিদরাই ক্ষতিগ্রস্ত হবেন। অন্যদিকে এনসিপির সদস্য সচিব দলীয় স্বার্থে জুলাই সনদকে ক্ষতিগ্রস্ত না করার আহ্বান জানান। জামায়াতের গোলাম পরওয়ার জোর দেন জাতীয় ঐক্যের ওপর। 4 বছরে পা রাখল কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে নাম লেখানো নুরুল হক নূর, রাশেদ খান, ফারুক হাসান আর হাসান আল মামুনদের গণ অধিকার পরিষদ। সমমনা রাজনীতিবিদদের নিয়ে কেক কেটে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন পরিষদের নেতাকর্মীরা। অনুষ্ঠানে শেখ হাসিনার আমলে নির্যাতন নিপীড়ন নিয়ে কথা বলেন আলোচকরা। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের সহায়ক শক্তি হিসেবে জাতীয় পার্টিকে আখ্যায়িত করেন তারা। যেই সমস্ত এলাকা একটু আওয়ামী লীগ অধ্যুষিত হিসেবে পরিচিত, ওই জাতীয় পার্টির মাধ্যমেই তারা নির্বাচনে নাশকতা করবে, নির্বাচন বানচাল করবে। জাতীয় পার্টি কিন্তু জাতীয় পার্টি না, জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ। এছাড়া এনসিপির সদস্য সচিব জুলাই সনদের আইনি ভিত্তি না হওয়ার পেছনে রাজনৈতিক দলগুলোকে দায়ী করেন। যদিও বরাবরই সাংবিধানিক নিয়মে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার প্রস্তাব বিএনপির। যদি কারো দলীয় স্বার্থের কারণে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জায়গায় কোনো বাধা তৈরি হয়, সেই দলের সঙ্গে কথা বলে তাদের দলীয় স্বার্থের জায়গা থেকে তাদেরকে বিরত থাকার আহ্বান জানাতে হবে। এমন কোনো অসাংবিধানিক পদ্ধতির দিকে না যাই যাতে ভবিষ্যতে এটা নিয়ে আবার প্রশ্ন উঠবে যে যার আদেশ জারি করার কথা তিনি করলেন না, যেভাবে আদেশ জারি করার কথা সেভাবে হলো না। সেই আদেশের ভিত্তি যদি আইনানুগ না হয়, তাহলে সেই আদেশের আইনানুগ ভিত্তি কিভাবে রচিত হবে এবং সেটাকে বাস্তবায়নের জন্য কিভাবে আবার পার্লামেন্টকে জনগণ সম্মতি দিবে, এই কথাগুলো যেন আমরা না আনি। জনগণের কনস্টিটিউশন পাওয়ারটা গণভোটের মাধ্যমে প্রকাশিত হবে বলেই সেই পার্লামেন্ট তার বাইরে যেতে পারবে না। এইটার অপর নামই হচ্ছে এই কনস্টিটিউয়েন্ট পাওয়ার। অনুষ্ঠানে বিএনপি ও জামাতের শীর্ষ নেতারা ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে বেশি জোর দেন। জাতীয় নির্বাচনের যে অভিযাত্রা শুরু হয়েছে, সেই অভিযাত্রা যেন আবার ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য মহান জাতীয় ঐক্যের যে দৃষ্টিভঙ্গিতে জুলাইয়ের যে চেতনা আমরা ধারণ করেছি, সেই চেতনাও যেন আমরা ধারণ করতে পারি। আমাদের মধ্যে যেটা অমিল থাকবে, আমরা জনগণের কাছে যাব, আমরা জনগণের ম্যান্ডেট নেব, আমরা ম্যান্ডেট নিয়ে সেটা আমরা সমাধান করব। রাস্তায় সাংঘর্ষিক অবস্থা, প্রতিহিংসার মাধ্যমে এগুলো সমাধান করতে গেলে আবার শেখ হাসিনার জমানায় ফিরে যেতে হবে।
পরে ফুল দিয়ে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে গেছে। এ ঘটনায় নিচে থাকা একজন পথচারী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। রোববার দুপুরে মেট্রো রেলের 433 নম্বর পিলারের সামনে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে কয়েক ঘন্টা মেট্রো চলাচল বন্ধ থাকে। পরে উত্তরা থেকে আগারগাঁও অংশে শুরু হয় চলাচল। রক্তাক্ত নিথর দেহ শরীয়তপুরের আজাদ আবুল কালামের। ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটের ফুটপাত ধরে হাঁটছিলেন তিনি। হঠাৎই বিকট শব্দে তার মাথার উপর এসে পড়ে মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড। ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে নিয়ে যায়। মৃত্যুর আগে আজাদের সবশেষ ফেসবুক পোস্ট ছিল, ইচ্ছে তো অনেক, আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম। কে জানতো জীবনটা তার কেড়ে নিবে এই নগর। ওনার মাথায় পড়ে এবং তাৎক্ষণিক উনি স্পট ডেথ হয়, সাথে সাথে মারা যায়। আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি, আমরা তাকে পোস্টমর্টমের জন্য পাঠাবো এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছি। আমরা স্প্রিং খাই আর ঘাড়ে লাগছে, ঘাড়ে লাগার পর মনে করেন জায়গায় মনে করেন মরে গেছে, নাক মুখ দিয়ে সমানে রক্ত বেরিয়েছে। এই আর একটা স্প্রিং খাই মনে করেন দোয়ানে পড়ছে, আর পাশের দোয়ানটাও মনে করেন নিয়ে হয়েছে। বিয়ারিং প্যাড পরে আহত হয়েছেন আরো দুজন। বেঁচে ফেরার মুহূর্তের কথা বলছিলেন তাদেরই একজন। উনি রাস্তাতে আসতেছিল, আমি চা খাইতেছিলাম দোকানে বসে। পরে আসার পরে দেখি উপরে একটা বাস্ট হয়েছে কি জানো, আমি বলছি ভূমিকম্প হচ্ছে বুঝি। তারপরে দেখলাম যে কি জানে পয়লা মাথায় পয়লা আমাকে যদি গ্লাস না থাকতো আমার কপালে পড়তো। আমি এই হাত দিয়ে ঠেকাইছি, না ঠেকাই তাহলে আমার মুখে পড়তো। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে আসেন সড়ক পরিবহন উপদেষ্টা। জানান প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত করা হবে। নিহতের পরিবারকে দেয়া হবে ক্ষতিপূরণ। নিহতের সমস্ত দায় দায়িত্ব আমরা গ্রহণ করব, মেট্রো রেল গ্রহণ করবে। প্রাথমিকভাবে পরিবারকে 5 লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে, নিহতের পরিবারকে দেওয়া হবে। এরপরে নিহতের পরিবারে যদি কোনো কর্মক্ষোভ থাকে তাকে মেট্রো রেলে চাকরি দেওয়া হবে। এমন দুর্ঘটনার পর শঙ্কার পাশাপাশি ক্ষোভ জানান নগরবাসী। সেই সাথে সমালোচনা করেন শুরু থেকে মেট্রো রেলের অব্যবস্থাপনা নিয়ে। আজকে একটা লোক মারা গেল, আর যে মারা যাবেন কোনো আছে? আমার তো এখন এই জায়গায় দাঁড়াতে ভয় লাগতেছে, কারণ এখন তো মেট্রো রেল আসে, এখন আবার যে পড়বেন এটা কোনো নিশ্চয়তা আছে। আগামী 2 সপ্তাহের মধ্যে কমিটিকে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে, জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। গত বছরের সেপ্টেম্বরে এই মেট্রো রেলের যে পিলার, সেই পিলারের পাশের পিলারের বিয়ারিং প্যাড খুলে গেছিল। আজকে এই পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে একজন মানুষের প্রাণই গেল। আর এভাবে বারবার বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনা নিয়ে নগরবাসী চিন্তিত, সেই সঙ্গে আতঙ্কিত। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বর মাসের 20 বা 21 তারিখ পবিত্র উমরা পালনে সপরিবারে সৌদি আরবে যাচ্ছেন। যমুনা নিউজকে এই তথ্য নিশ্চিত করে বিএনপির নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর বলেছেন, উমরা শেষে ফের লন্ডনে ফিরে যাবেন তারেক রহমান। সাবেক এই সেনা কর্মকর্তা জানিয়েছেন, লন্ডনে ফিরে তারেক রহমান নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে ঢাকার ফ্লাইট ধরার পরিকল্পনা করছেন। তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিএনপির পক্ষ থেকে একটি নিরাপত্তা কমিটি করা হয়েছে, যারা নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাবেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করবেন। তারেক রহমান দেশে ফেরার পর গুলশান 2 অ্যাভিনিউ রোডের 196 নম্বর বাড়িতে থাকবেন। 2008 সালের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরকার গঠন করলে সকল সভ্য দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে জামায়াতে ইসলামী, তবে কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জনগণের সেবা করাই তাদের রাজনীতির লক্ষ্য। নির্বাচিত হলে দেশের শিক্ষা ব্যবস্থার সংস্কার, দুর্নীতি নির্মূল ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিতেও কাজ করবে জামায়াতে ইসলামী। মিশিগান থেকে সহকর্মী ইকবাল ফিরদৌসের পাঠানো তথ্যে থাকছে ডেস্ক রিপোর্ট। মিশিগান অঙ্গরাজ্যে যুক্তরাষ্ট্র সফররত জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সম্মানে গণসংবর্ধনা। হ্যামট্রামিক সিটির গেইট অব কলম্বাস মিলনায়তনে প্রবাসীদের সংগঠন বাংলাদেশি আমেরিকান কমিউনিটি অব মিশিগানের উদ্যোগে এই আয়োজন। প্রবাসীদের উদ্দেশ্যে দেওয়া দীর্ঘ ভাষণে জামায়াতে ইসলামীর ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন ডাক্তার শফিক। বলেন, ক্ষমতাবান হতে নয়, জনগণের সেবার লক্ষ্যেই রাজনীতি করে তার দল।
আজকে অনেকেই স্বপ্ন দেখছেন বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার। ভাই, আমরা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখি না। বলবেন তাহলে আপনারা সংগঠন রাজনীতি করেন কেন? না, ক্ষমতা এই শব্দটাকে ভয় পাই। ক্ষমতা মানুষকে বেহায়া এবং বেপরোয়া করে তোলে। আমরা ক্ষমতাবান হতে চাই না, ক্ষমতাবান থাকবেন আমাদের আল্লাহ। জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে জাতির মেরুদণ্ড শিক্ষা ব্যবস্থার সংস্কার হবে প্রধান কাজ। বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিতেও প্রতিশ্রুতিবদ্ধ জামায়াত। যে জাতির মেরুদণ্ড ঠিক নাই, এই জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এই জন্য আগে মেরুদণ্ড ঠিক করা লাগবে। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। সমাজদেহের ক্যান্সার হিসাবে দুর্নীতি সর্বত্র গ্রাস করে ফেলেছে। আপনারা শুনে অবাক হবেন, মসজিদের ইমাম মুয়াজ্জিন নিয়োগে এখন ঘুষ নেওয়া হয়। কোথায় যাব আমরা বলেন? জামায়াতে আমির বলেন, শত্রুতা নয়, সব দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কই হবে তাদের পররাষ্ট্রনীতি। তবে মেনে নেওয়া হবে না কারো প্রভুত্ব। আমাদের পলিসি হবে সবার সাথে, সভ্য দেশগুলোর সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়। বন্ধুত্ব কিন্তু প্রভুত্ব নয়। আমরা কারো প্রভুত্ব কিংবা দাদাগিরি বা বড় ভাইগিরি আমরা মেনে নেব। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক্তার মোতাহার আহমেদ। অংশ নেন মিশিগানের বিভিন্ন শহর থেকে আগত জামায়াতে ইসলামীর বিপুল সংখ্যক নেতাকর্মী। আমরা মাথা উঁচু করে বাংলাদেশকে প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। রাজনৈতিক দলের প্রতীক বরাদ্দ নিয়ে ইসির সাথে মতদ্বৈততা কমছে না। বিশ্লেষকরা বলছেন, এ নিয়ে নীতিমালা তৈরি করা উচিত কমিশনের। পাশাপাশি সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া স্বচ্ছ করা না হলে বিতর্ক এড়াতে পারবে না নির্বাচন কমিশন। বর্তমান ও ভবিষ্যৎ গণতন্ত্রের জন্য যা একান্ত জরুরি। জাতীয় নির্বাচনের আগে নতুন দল নিবন্ধনের তোড়জোড় বাড়ে সব সময়। 5 আগস্টের পর এরই মধ্যে নিবন্ধন পেয়েছে 7টি, অপেক্ষায় আছে আরও কয়েকটি নতুন দল। সাধারণত নির্বাচনের শর্ত পূরণ নিয়ে ইসির কাছে নিয়মিত ধর্ণা দেয় দলগুলো। এবার শর্ত পূরণ হলেও প্রতীক নিয়ে এনসিপির সাথে ইসির টানাপোড়েন কমছে না। কি আছে আইনে? রাজনৈতিক দল নিবন্ধন আইনের 9 খ অনুযায়ী দলের জন্য একটি প্রতীক সংরক্ষিত থাকবে। তবে রাজনৈতিক দলকে প্রতীক বাছাই করতে হবে ইসির নির্ধারিত তালিকা থেকে। কাদের সিদ্দিকী সাহেব যখন দল গঠন করলেন, উনি গামছা প্রতীক চাইলেন। গামছা প্রতীক কিন্তু আমাদের তফসিলে ছিল না। তখন ওনাকে রেজিস্ট্রেশন দেওয়ার জন্য ওটাকে তফসিলভুক্ত করে ওনাকে ওই প্রতীক দেওয়া হয়েছে। মানে কোনো প্রতীক না থাকলেও যে দেওয়া হয়নি তাও না, অতীতে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন এবার 115টি প্রতীক নির্ধারণ করেছে বরাদ্দের জন্য। তবে ইসির এই প্রতীক নির্ধারণ প্রক্রিয়া নিয়ে কোনো নীতিমালা নেই। ফলে কোনটি যুক্ত হলো তা কেবল কমিশনের ইচ্ছার উপর নির্ভর করে। এ নিয়ে কোনো ব্যাখ্যাও দেয়নি ইসি। আমার কাছে মনে হয় না কোনো আইনি জটিলতা আছে। আমাদের দেশে ইলেকশন কমিশন কাগজে কলমে মানে পারল কারো কাছে অ্যাকাউন্টেবল না। তার মানে হচ্ছে আমাদের কমিশন জনগণের কাছে অ্যাকাউন্টেবল। তাহলে জনগণের সেটা জানার একটা অধিকার থাকবে। সো কেন দেওয়া হচ্ছে না বা কেন দেওয়া হবে, তার ব্যাখ্যাটা ইলেকশন কমিশন শুধুমাত্র যে পলিটিক্যাল পার্টির জন্য দেবে তা না, জনগণের জন্য দিতে হবে জিনিসটা। কেউ কেউ বলেন, জাতীয় প্রতীক হওয়ায় শাপলাকে তালিকাভুক্ত করেনি ইসি। এ নিয়ে জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক আদেশ 1972-এর 4 ধারায় বলা হয়, জাতীয় প্রতীক হবে ভাসমান শাপলার পাশে 2টি ধানের শীষ, উপরে পাট পাতা ও 2 পাশে তারা সম্বলিত। এনসিপির দাবি, সবটা মিলেই জাতীয় প্রতীক, শুধু শাপলা নয়। তাই ভোটের প্রতীক হিসেবে শুধু শাপলা দিতে বাধা নেই। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। 4 বিভাগে দুধ সরবরাহের ঠিকাদার না পাওয়ায় ফের পিছিয়েছে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি। এই প্রকল্পের মাধ্যমে 150 উপজেলার 19,419 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিনে দুধ, ডিম, কলা, রুটি, বিস্কিট সহ মৌসুমি ফল খাওয়ানোর পরিকল্পনা আছে সরকারের। এবছরের জুলাই থেকে কার্যক্রম শুরুর কথা থাকলেও 3 দফা পিছিয়ে এখন হযবরল অবস্থায় প্রকল্পের। এসআরএস আলীর ছবিতে আলামিন হক অহনের প্রতিবেদন। টিফিনের ঘণ্টা পড়তেই দুপুরের খাবারের খোঁজে শিশুরা। ঢাকার অদূরে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী নিম্ন আয়ের পরিবারের। দুই একজন বাসা থেকে খাবার এনেছেন, অধিকাংশই পাশের দোকান থেকে কিনছেন অস্বাস্থ্যকর খাবার। অনেকেই আবার এই দুপুরটা কাটিয়ে দেবেন না খেয়েই।
যখন টিফিন দেয়া হয় তখন কি খান আপনারা? অর্থাৎ এক একজন এক এক রকম খাবার খান এবং এইসব খাবার সাধারণত স্কুলের আশেপাশে যে দোকানগুলো থাকে কিংবা খাবারের দোকান থাকে সেখান থেকে তারা সংগ্রহ করেন। এতে হয়তো ক্ষুধা নিবারণ হয়, কিন্তু তাদের পুষ্টিমান নিশ্চিত করা যায় না। যে কারণে সরকারের যে স্কুল ফিডিং প্রোগ্রাম আছে সেটি যদি খুব দ্রুত বাস্তবায়ন করা যায় তাহলে ক্ষুধা নিবারণের পাশাপাশি এইসব শিক্ষার্থীদের পুষ্টিমানও নিশ্চিত করা যাবে। যারা দুপুরে খেতে পারলো না তারা ক্ষুধা পেটেই করছে ক্লাস। স্কুল যখন ছুটি হলো তখন ঘড়ির কাঁটায় প্রায় বিকেল 4টা। ক্লান্ত অবসন্ন শরীরে ঘরে ফেরার তারা চোখে মুখে। আমাদের যখন ক্ষুধা লাগে তখন আমরা ম্যাডামদের বলি, ম্যাডাম ছুটি দিয়ে দেন, আমাদের অনেক প্রচুর ক্ষুধা লাগছে, পড়তে মন চায় না। যারা টাকা নিয়ে আসে না অথবা আনতে মনে থাকে না তারা এমনি খালি পেটে ক্লাস করে, কিছু কিনে খাইতে পারে না। রূপগঞ্জের এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শুনেছেন টিফিনের ব্যবস্থা হচ্ছে তাদের, কিন্তু এখনো কেন খাবার মিলছে না তা আর জানায়নি কেউ। আমাদের অনেক আগে দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখনো অপেক্ষায় আছি, সে আমাদেরকে এখনো দেয় না। আমাদের দুধ দেবে, ডিম দিবে, প্রতিদিন কলা দিবে, এটা আমাদের উপকার হবে। সরকার থেকে আমাদের খাবার দিবে সেই অপেক্ষায় আছি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খুব একটা অপেক্ষা করতে দেখা যায় না অভিভাবকদের। দু একজন যারা সন্তানকে নিতে এসেছেন তারাও চান দ্রুত বাস্তবায়ন হোক এই প্রকল্প। বাচ্চারা দীর্ঘ লং টাইম ক্লাসে বসে থাকে, এটা দিলে ওদের খুব উপকার। আর আমরা তো এটা জানতে পারছি, ধরো 3 মাস আগে দেওয়া উচিত ছিল, কিন্তু আমরা এখনো কিছু শুনতে পাই নাই বা স্কুলে এখনো আসে নাই। এখন পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে স্কুল ফিডিং প্রকল্প নিয়ে কথা বলেননি ঊর্ধ্বতনরা। অবকাঠামোগত প্রস্তুতি না থাকলে শিক্ষার্থীদের খাবার বিতরণের আগে তা নষ্ট হওয়ার শঙ্কাও করছেন কেউ কেউ। যে পরিমাণ খাবার অফিসে রাখা যাবে সমস্যা হবে না, কিন্তু ফ্রিজিং সিস্টেমটা অবশ্যই আমাদের অর্জন করে নিতে হবে বা সরকার থেকে সাপ্লাই দিতে হবে। অর্ধাহারে অনাহারেই থাকে আমার বাচ্চারা, লেট হচ্ছে, তো বাচ্চারা আমাদেরকে প্রশ্ন করে, আমরা বলি যে হ্যাঁ আসবে, পাবা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে তারা সর্বস্ব দিয়েই চেষ্টা করছেন প্রকল্প চালুর, কিন্তু নানা জটিলতা দেখা গেছে বাস্তবায়ন প্রক্রিয়ায়। সে কারণেই কিছুটা বিলম্ব হচ্ছে শিক্ষার্থীদের খাবার দেয়ার এই প্রচেষ্টায়। সরবরাহকারী প্রতিষ্ঠান স্কুল পর্যন্ত সরবরাহ করবে, কিন্তু তারপরে সেটা স্টোরেজ, সেটা বাচ্চাদের মাঝে ডিস্ট্রিবিউশন, ক্লিনিং, রেকর্ড কিপিং, এই জায়গাগুলো কিন্তু স্কুলকেই করতে হবে। তো এখন প্রজেক্টের ডিজাইনে স্টোরেজ করার জন্য আলাদা করে কিছু উল্লেখ ছিল না। শিক্ষা গবেষকরা বলছেন স্কুল ফিডিং কর্মসূচি কেবল একটি খাদ্য বিতরণ প্রকল্প নয়, বরং এটি সুদূর প্রসারী কৌশলগত বিনিয়োগ। আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থীরা কিন্তু অভুক্ত অবস্থায় বিদ্যালয়ে আসে। এই শিক্ষাক্ষেত্রে প্রচুর বরাদ্দ লাগবে, এই বরাদ্দ ছাড়া আপনি পারবেন না। আপনি যদি হিউজ পরিমাণে বরাদ্দ দেন শিক্ষাখাতে, দেখবেন যে আপনি ওই যে দুধ কোম্পানিও আসবে, বিস্কিট কোম্পানিও আসবে, লাঞ্চের জন্য আলাদা প্যাকেজ নিয়ে হাজির হবে এখানে। 1990-এর দশকে একটি প্রকল্পে দরিদ্র পরিবারগুলোকে তাদের সন্তানদের স্কুলে পাঠানোর জন্য বিনামূল্যে চাল গম দেয়া হতো। 2001 থেকে 2010 সালে বেশ কিছু জেলায় শিক্ষার্থীদের ক্ষুধা নিবারণে সরবরাহ করা হয়েছিল উচ্চ পুষ্টিমানের বিস্কিট। তবে এবারই প্রথম এতটা বিস্তৃত হচ্ছে স্কুল ফিডিং কর্মসূচি। মিড ডে মিল বা স্কুল ফিডিং প্রোগ্রাম শুধু শিক্ষার্থীদের পুষ্টিমান নিশ্চিত করে না, বরং ঝরে পড়ার হার কমায়, শিক্ষার্থীদের উপস্থিতির হারও বাড়ায়। WFP বলছে প্রতি $100 মিড ডে মিলের জন্য যদি খরচ করা হয় অন্তত $900 রিটার্ন আসে। আমিন হক অহন, যমুনা নিউজ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। নির্বাচন নিয়ে আতঙ্কিত হওয়ার মতো এখনো কিছু হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। জানিয়েছেন ভোট কেন্দ্রের তালিকা চূড়ান্ত হয়েছে, প্রতীক ব্যবহার ইস্যুতে বিএনপির আবেদনের বিষয়ে সিদ্ধান্ত জানাবে কমিশন। এদিকে নির্বাচনের প্রস্তুতি সহ সার্বিক বিষয়ে সহায়তার আশ্বাস দিয়েছে কমনওয়েলথ। এর আগে সকালে নির্বাচনী জোট হলেও দলীয় প্রতীকে ভোট করতে হবে। আরপিওর এমন সংশোধন পরিবর্তনের দাবিতে সিইসিকে চিঠি দিয়েছে বিএনপি। বিগত 3 নির্বাচনে গ্রহণযোগ্য তেমন কোনো বিদেশি পর্যবেক্ষক সংস্থা আসেনি বাংলাদেশে। এবার তাই এই ইস্যুকে প্রাধান্য দিচ্ছে নাসিরউদ্দিন কমিশন। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের পর বিকেলে কমিশনের সাথে বৈঠক করে কমনওয়েলথের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল।
বৈঠক শেষে কথা বলেন কমনওয়েলথ প্রতিনিধি। জানান আরপিও স্টেক হোল্ডারদের সাথে ধারাবাহিক সংলাপ, সংস্কার কমিশনের সুপারিশ, প্রযুক্তির অপব্যবহার রোধ সহ নির্বাচনী সহায়তার বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচনের পরিবেশ ও ইসির প্রস্তুতির বিষয়ে কথা হয়েছে। আমরা দল সহ অংশীজনদের সাথে বসবো। আগামী নির্বাচনে সব ধরনের সহায়তা করতে আমরা প্রস্তুত। স্বাধীনতার পর সর্বপ্রথম কমনওয়েলথ বাংলাদেশের পাশে দাঁড়ায়, তাই নির্বাচনে নয়, দেশের সার্বিক বিষয়ে সহায়তা করবে কমনওয়েলথ। নির্বাচনে ভোট কেন্দ্রের নিরাপত্তা নিয়ে ইসির কাছে জানতে চায় কমনওয়েলথ প্রতিনিধি দল। ইসি সচিব জানান রোডম্যাপ অনুযায়ী শতভাগ সম্ভব না হলেও সমন্বয় করে কাজ করছে কমিশন। আমরা রিফর্মস কমিশনের সুপারিশ অনুযায়ী আরপিও থেকে শুরু করে বিভিন্ন কন্ডাক্ট রুল, তারপরে আপনার নির্বাচন ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত যে সমস্ত আইন বিধিবিধান এগুলো আছে সেগুলো করা হয়েছে। এর আগে সকালে নির্বাচন ভবনে বিএনপির 2 সদস্যের প্রতিনিধি দল সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন। জানান আরপিওর একটি সংশোধনী নিয়ে দলটির আপত্তির কথা। জোটবদ্ধ হয়ে রাজনীতি করার কিংবা জোটবদ্ধ হয়ে নির্বাচনের অধিকার থাকলে জোটবদ্ধ রাজনৈতিক দলগুলোর ইচ্ছানুযায়ী নিজ দল কিংবা জোটবদ্ধ যে কোনো দলের প্রতীক নিয়ে নির্বাচন করার অধিকার তাদের গণতান্ত্রিক অধিকার। বিএনপি মনে করে এমন সংশোধনীর কারণে কোনো দল জোট করতে আগ্রহী হবে না। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক দল যে অভিযোগই করুক না কেন নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড আছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে এমন দাবি করেছেন জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈঠকে নির্বাচন কেন্দ্রিক অপরাধমূলক কর্মকাণ্ড কমাতে ব্যক্তির মোবাইল সিমের সংখ্যা 5টিতে কমিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। ইসকন কেন্দ্রিক ইস্যুতে সাম্প্রদায়িক হামলার মতো কোনো ঘটনা যেন না ঘটে সেজন্য সতর্ক করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে। টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন বিটিআরসি নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ 10টি সিম নিজের নামে রাখতে পারেন, কিন্তু কোনো ব্যক্তির 15 থেকে 20টি সিম রাখার তথ্য আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। বেশিরভাগ সময় নানা অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত হয় এ ধরনের সিম ব্যবহার করে। জাতীয় নির্বাচনের আগে এ নিয়ে উদ্বিগ্ন সরকার। বিষয়টি নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে। সিদ্ধান্ত হয় নির্বাচনের আগের 3 মাসে প্রতি ব্যক্তির নামে নিবন্ধিত সিম কার্ড 5টিতে কমিয়ে আনার। ইলেকশনের আগে তো কিছু কমায় নিয়ে আসবো, বাট এরপরও এটা থাকবে যেন এই ঘটনাগুলি যেন না ঘটে। অনেক সময় দেখবেন যে আপনার নাম দিয়া টাকা চাচ্ছে, এই চাচ্ছে, সেই চাচ্ছে। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি সংঘাতময় হতে পারে তথ্য উপদেষ্টার এমন আশঙ্কা নিয়ে প্রশ্ন ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। বলেন সংঘাত হতেই পারে, এক্ষেত্রে দলগুলোর সহযোগিতা প্রয়োজন। নির্বাচনকালীন তো কতগুলি ঘটনা ঘটে। নির্বাচনকালীন ঘটনা দেখা যায় আমগো দেশে ইলেকশনে দেখেন হাজব্যান্ড আর ওয়াইফও দাঁড়ায় জায়গা এক ইসে, সেই সময় তাকে ঘরেই ভাগাভাগি হয়ে যায়। তো এইরকম ছোটোখাটো ঘটনা ঘটতে থাকবে যে একেবারে আমরা সব পুরো এলিমিনেট করে দিতে পারবো তার না। এইগুলি আমার মনে হয় পলিটিক্যাল পার্টি তারা তাদের প্রবলেমগুলি সমাধান করবে, এবং তারা যদি পলিটিক্যাল পার্টি তার যদি নিজস্ব সমাধান করে ফেলায় এবং জনগণ যদি সচেতন থাকে তবে নির্বাচন আলাদা দিলে ভালো হবে। রাজনৈতিক দলগুলোর প্রশাসন ও পুলিশে নিয়োগ বদলির ক্ষেত্রে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে, এমন অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজনৈতিক দলগুলি আমার এখানে কোনো আপত্তি আসে নাই যে আমরা পক্ষপাতিত্বভাবে পোস্টিং করছি। পোস্টিং বাড়ির ক্ষেত্রে আমাদের যদি কোনো রকমের কোনো সমস্যা থাকে আপনারা বলেন, লেখা দেন যে তুমি এই টাকা খাইয়া এইটারে পোস্টিং করছো। এটা যদি আপনারা বন্ধ করতে পারেন আমরা লেভেল প্লেইং লেভেলের উপর দা লেভেল করে দিতে পারবো। উপদেষ্টা কমিটির বৈঠকে আলোচনা হয় ইসকন ইস্যু নিয়ে। এক্ষেত্রে সাম্প্রদায়িক হামলার কোনো ঘটনা যেন না ঘটে সেজন্য সতর্ক করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত উস্কানিমূলক পোস্ট মনিটরিং এরও সিদ্ধান্ত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেক ঘটনাই ঘটে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। স্বাস্থ্য খাতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে তেমন অগ্রগতি নেই। 11টি সূচকে আরও পিছিয়েছে দেশ। মা ও শিশু মৃত্যু, অসংক্রামক রোগ ও সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমানোই যাচ্ছে না। বাড়ছে রোগীদের ব্যক্তিগত চিকিৎসা ব্যয়। রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সেমিনারে এসব তথ্য উঠে এসেছে। বক্তারা মনে করেন 2030 সালের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়। সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিতে ঠিক করা হয় SDG 3। 2016 সাল থেকে নানা কার্যক্রম হাতে নেওয়া হলেও হয়নি কাঙ্ক্ষিত উন্নয়ন, বরং সমস্যায় ডুবে থাকা স্বাস্থ্য খাতে যুক্ত হয়েছে নতুন নতুন সমস্যা।
স্বাস্থ্য খাতের এসডিজি পরিস্থিতি জানাতে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজন করা হয় সেমিনার। ৩৮টি সূচকের মধ্যে ১১টির অবস্থানে আরও অবনতি হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী কমানো যায়নি মা ও শিশু মৃত্যু, বাড়ানো যায়নি নিরাপদ সন্তান জন্মদানের হার। 2030-এর এসডিজি গোল হিসেবে আমি বলি না, এটা আমাদের নৈতিক জায়গা থেকেও আমাদের দায়িত্ব। কেন মা মারা যাবে, কেন শিশু মারা যাবে, কেন নন কমিউনিকেবল ডিজিজের কারণে আমার লোক মারা যাবে, কেন অ্যাক্সিডেন্টে লোক মারা যাবে, কেন হাসপাতালে আসবে, কেন ডেঙ্গুতে মারা যাবে, অনেকগুলো আছে প্রিভেন্টেবল। আমরা সবার সাথে সমন্বয় করে যদি কাজ করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের যে দুর্বলতাগুলো আছে সেগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো। ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো অসংক্রামক রোগ স্বাস্থ্য খাতে বাড়াচ্ছে চাপ। সড়ক দুর্ঘটনায় মৃত্যু বেড়ে চলেছে, কমানো যায়নি বায়ু দূষণ। এছাড়া অনেক বিষয়ে অগ্রগতির কোনো তথ্য নেই সরকারের কাছে। আমাদের যা আছে টাকা পয়সা, যন্ত্রপাতি, ওষুধপত্র, এইটার আমরা সঠিক ব্যবহারই করিনি। আমরা রোগীদেরকে খুবই অবহেলার চোখে দেখি। তো আমাদের সদিচ্ছা না হইলে পরে তো এটার তো উন্নতি হবে না। দেশে মোট চিকিৎসা ব্যয়ের বেশিরভাগই যায় ব্যক্তির পকেট থেকে। এই ব্যয় কমাতে না পারলে এসডিজি অর্জন সম্ভব নয় বলে মনে করেন বক্তারা। যারা হেলথ সেক্টরে কাজ করছে। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগ প্রাথমিকভাবে স্বীকার করেছেন তার ৩ সহযোগী। আরামিড গ্রুপের এই ৩ কর্মকর্তাকে রবিবার রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। একই দিন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক এমপি নিজামুদ্দিন নদভীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিদেশে অর্জিত সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে এরই মধ্যে বেশ কয়েকটি মামলা করেছে দুদক। তার অর্থ পাচারে সংশ্লিষ্ট ২৩ বস্তা নথি চট্টগ্রাম থেকে জব্দ করা হয়েছে। সাবেক এই ভূমিমন্ত্রীর প্রতিষ্ঠান আরামিড গ্রুপের ৩ কর্মকর্তা আব্দুল আজিজ, উৎপল পাল ও জাহাঙ্গীর আলমকে রবিবার ১০ দিনের জন্য রিমান্ডে নিয়েছে দুদক। জিজ্ঞাসাবাদের সময় তারা সাইফুজ্জামান চৌধুরীর অর্থ পাচার ও দুর্নীতির বিষয়ে স্বীকার করেছেন বলে জানা গেছে। তবে দুদক এ নিয়ে এখনই কিছু বলতে চায় না। বিজ্ঞ আদালত গত বৃহস্পতিবারে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সাহেবের ৩ সহযোগীকে ২ মামলায় ১০ দিনের রিমান্ড দিয়েছিলেন। তার প্রেক্ষিতে আজকে দুর্নীতি দমন কমিশনের সংশ্লিষ্ট অনুসন্ধানকারী কর্মকর্তা তাদের ২ মামলায় ১০ দিনের রিমান্ডে নিয়েছেন আজকে। একই দিনে চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সাবেক এমপি আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নাদভীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। এই মামলায় আসামি করা হয়েছে সাবেক ভিসি আনোয়ারুল আজিম আরিফ সহ ১৬ শিক্ষক ও কর্মকর্তাকেও। প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভী সাবেক সংসদ সদস্য সহ মোট ১৬ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের একটি অভিযোগে দুর্নীতি দমন কমিশন তাদের ১৬ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছেন। এদিকে দুদকের মামলায় রিমান্ডে থাকা ফারিস্ট লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির ক্ষতিগ্রস্ত গ্রাহক ও কর্মচারীরা। এ নিয়ে দুদক চেয়ারম্যানকে স্মারকলিপিও দিয়েছেন তারা। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। টিএফআই ও জয়েন্ট ইন্টারোগেশন সেলের গুমের মামলায় গ্রেফতার ১৩ সেনা কর্মকর্তার পরবর্তী হাজিরার দিন পিছিয়ে ২৩ নভেম্বর নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল ১। প্রসিকিউশনের আবেদন এদিন ধার্য করা হয়। আর সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম মামলার তদন্ত ১১ ডিসেম্বরের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। প্রসিকিউশন জানিয়েছে তদন্ত প্রায় শেষ পর্যায়ে। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার শেষ হয়েছে। এখন রায়ের অপেক্ষা। তবে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান আছে আরও ৩টি মামলার বিচার কাজ, যার মধ্যে টিএফআই সেলের গুমের মামলা,
ও জয়েন্ট ইন্টারোগেশন সেলের গুমের মামলা অন্যতম। এই দুই মামলায় শেখ হাসিনা ছাড়াও আসামি আরও 13 সেনা কর্মকর্তা। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ টিএফআই ও জয়েন্ট ইন্টারোগেশন সেলের গুমের মামলার পরবর্তী হাজিরার দিন 20 নভেম্বর থেকে পেছানোর আবেদন করেছে প্রসিকিউশন। এছাড়া গত বছরের জুলাই আগস্টে রামপুরায় 28 হত্যা মামলায় বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ 4 জনকে হাজির করার তারিখ পিছিয়ে 24 নভেম্বর নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। এদিকে চাংখারপুলে 6 জন হত্যা মামলায় রোববার 12তম দিনে সাক্ষ্য গ্রহণ হয়। 20তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন একজন। 3 দফা দাবিতে রেজিস্ট্রার ভবন ঘেরাও করেছে ডাকসু প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থীরা। ডাকসুর বাজেট ও নিরাপত্তা নিয়ে স্থায়ী সমাধান না আসায় এবার তারা প্রশ্ন তুলেছেন প্রশাসনের সদিচ্ছা নিয়েই। প্রশাসনে ফ্যাসিস্টের দোসররা অবস্থান নিয়ে বহুল প্রতীক্ষিত ডাকসুর কার্যক্রমকে বিলম্বিত করছে বলেও অভিযোগ শিক্ষার্থীদের। হকার উচ্ছেদ ঘিরে উদ্ভূত পরিস্থিতির প্রতিবাদে রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে খণ্ড খণ্ড মিছিল বের করেন শিক্ষার্থীরা। সকলেই জড়ো হন রেজিস্ট্রার ভবনের সামনে। নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে কঠোর পদক্ষেপ দাবি করেন তারা। পরে এত আয়োজন করে ডাকসু নির্বাচন করার পরও বিশ্ববিদ্যালয়ের একটা ইনস্টিটিউশন, যে ইনস্টিটিউশন একটা স্ট্যাটুটরি ইনস্টিটিউশন বিশ্ববিদ্যালয়ের, সেই ইনস্টিটিউশনের জন্য কোনো বাজেট বিশ্ববিদ্যালয় প্রশাসন রাখতে ব্যর্থ হয়েছে। এবং একই সাথে তারা আজকে বলে দিয়েছেন, ট্রেজারার অফিস থেকে ট্রেজারার বলে দিয়েছেন যে তারা কোনো ধরনের বাজেট এখন পর্যন্ত দিতে পারবেন না, এখন পর্যন্ত তাদের এই সক্ষমতা নাই। শিক্ষার্থীরা বলেন, এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছিনতাই, চুরি আর মাদক সেবনের অভিযোগে একাধিকবার উচ্ছেদ করা হয়েছে মেট্রো রেলের নিচে গড়ে ওঠা অস্থায়ী বস্তি, কিন্তু স্থায়ী কোনো সমাধান আসেনি। এবার তারা কার্যকর সমাধান চান। বিশেষ করে যারা আমাদের ক্যাম্পাসে শিক্ষার্থী নিরাপত্তার জন্য হুমকি, মাদকাসক্ত, ছিনতাইকারী, এই ধরনের পাগল মানুষজন যারা আছে, এদের জন্য ক্যাম্পাসে ঢুকতে না দেওয়া হয় 24 ঘন্টার মধ্যে এরকম সার্বক্ষণিক একটা নিরাপত্তা ব্যবস্থা আমরা করব। ফ্যাসিবাদী আমলে জড়িত শিক্ষক ও কর্মকর্তাদেরও বিচারের দাবি জানান শিক্ষার্থীরা। স্পষ্টভাবে বলে এসেছি যে আগামীকাল থেকে কোনোভাবেই তিনি এই রেজিস্ট্রার বিল্ডিংয়ে প্রবেশ করতে পারবেন না, কারণ তিনি সরাসরি শেখ হাসিনার নামে স্লোগান দিয়ে তাকে ক্ষমতায় রাখার জন্য যা করা দরকার সেটা করেছেন এবং সেটাতে তিনি নেতৃত্ব দিয়েছেন। ফলে আমরা এই ধরনের কোনো কর্মকর্তা কর্মচারীকে চাই না। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে আছে যুক্তরাষ্ট্র। আসিয়ানের 47তম শীর্ষ সম্মেলনের প্রথম দিনে এমন আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মালয়েশিয়া, কম্বোডিয়া ও ভিয়েতনামের সাথে নতুন বাণিজ্য চুক্তিতেও স্বাক্ষর করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি ছাড়াও মিয়ানমার সংকট সহ বেশ কয়েকটি ইস্যু গুরুত্ব পেয়েছে আলোচিত এই সম্মেলনে। উদ্বোধনী দিনেই আনুষ্ঠানিকভাবে আসিয়ান জোটের সদস্য করা হয়েছে পূর্ব তিমুরকে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস বা আসিয়ানের 47তম শীর্ষ সম্মেলন। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট হলেও আয়োজনে সবচেয়ে আলোচিত নাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মালয়েশিয়ার সভাপতিত্বে রোববার পর্দা উঠেছে সম্মেলনের। সদস্য দেশগুলোর বাইরে ট্রাম্প ছাড়াও অংশ নিয়েছেন কানাডা, চীন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও জাপানের প্রধানমন্ত্রী এবং ব্রাজিল ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। অংশ নিয়েছেন রাশিয়ার প্রতিনিধিও। ভার্চুয়ালি যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্মেলনে বক্তব্য রাখেন ট্রাম্প। বহু প্রজন্ম ধরে যুক্তরাষ্ট্র দক্ষিণ পূর্ব এশিয়ার একটি শক্তিশালী অংশীদার হিসেবে থাকবে বলে আশ্বাস দেন তিনি। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর প্রতি আমার বার্তা হলো, যুক্তরাষ্ট্র আপনাদের শতভাগ সাথে রয়েছে। আমরা বহু প্রজন্ম ধরে শক্তিশালী অংশীদার ও বন্ধু হিসেবে পাশে থাকতে চাই। 1 বছর আগেও আমরা ভিন্ন অবস্থানে ছিলাম, কিন্তু এখন আমরা ইতিহাসের সেরা অবস্থানে আছি। এবারের সম্মেলনে সবচেয়ে গুরুত্ব পেয়েছে মার্কিন শুল্ক নীতি। বিরল খনিজ ছিল বৈঠকের এজেন্ডায়। মিয়ানমার সংকট ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন একাধিক নেতা। সদস্য রাষ্ট্রগুলোকে সাথে নিয়ে আমরা মিয়ানমারের শান্তির পরিবেশ তৈরিতে কাজ করছি। আমরা জানি এর জন্য ধৈর্য এবং অধ্যবসায় প্রয়োজন। 5 দফা ঐক্যমত্যের ভিত্তিতে আসিয়ান সহিংসতা কমাতে এবং মানবিক সংকট লাঘব করার জন্য প্রতিটি অংশীদারের সঙ্গে কাজ করছে, কিন্তু স্থায়ী শান্তি চাপিয়ে দেওয়া যাবে না। 14 বছরের চেষ্টার পর এবার নতুন সদস্য হিসেবে জোটভুক্ত হয়েছে পূর্ব তিমুর। 1999 সালের পর 11তম দেশ হিসেবে আসিয়ানে যোগ দিল দেশটি। এর আগে 2022 সালে পর্যবেক্ষকের মর্যাদা পেয়েছিল তারা। মালয়েশিয়ার সঙ্গে একটি বিরল খনিজ রফতানি চুক্তিতে স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র। এক যৌথ বিবৃতিতে জানায় দুদেশ। এছাড়াও কম্বোডিয়া ও ভিয়েতনামের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির কথাও জানিয়েছে হোয়াইট হাউস। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ।
বর্ধিত যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করল থাইল্যান্ড এবং কম্বোডিয়া। রোববার কুয়ালালামপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর করেছেন দুই দেশের নেতারা। এদিকে মহান শান্তি চুক্তি হিসেবে আখ্যা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। স্বাক্ষর করেছেন নিজেও। অনুষ্ঠানে আরেক মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও। এর আগে জুলাইয়ে ফোন আলাপ করেন চার নেতা। ওই মাসেই থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্ত উত্তেজনা রূপ নেয় ভয়াবহ সামরিক সংঘর্ষে, যাতে 40 জনেরও বেশি মানুষের প্রাণ যায়। বাস্তুচ্যুত হয় প্রায় 3 লাখ মানুষ। 5 দিনের ওই সংঘাতের পর মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় উভয় পক্ষ। আমরা এমন কিছু করেছি যা অনেকেই বলেছিল করা সম্ভব নয়। একটি শান্তি চুক্তিতেই হয়তো লাখ লাখ জীবন বাঁচিয়েছি। যে দুটি দেশের সাথে কাজ করছি এবং মালয়েশিয়া যারা এত সাহায্য করেছে, হয়তো তোমাদের ছাড়া এটা সম্ভব হতো না। দর্শক, এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।